স্লাইডটা দেখা যাচ্ছে তো, তাই না? জি, জি সাউন্ড স্যার। দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। এখানে আসলে ওভারঅল ইকোনমি কিভাবে কাজ করে। ওভারঅল ইকোনমি হলো একটা ইউনিট থাকে যারা সারপ্লাস সাফিস, যে যে সারপ্লাস ইউনিট, আর একটা থাকে হলো ডেফিসিট ইউনিট। যে ডেফিসিট ইউনিট বলতে বোঝায়, বা সারপ্লাস ইউনিট কি, ধরে নেন একজন বেতন পেলো মাসে 1 লাখ টাকা। সে 1 লাখ টাকা তার হয়তো বা খরচ হয়ে যায় 20 দিনের মধ্যেই, তার বাচ্চাদের বিল টিল দিয়ে সবকিছু মিলায়, বা 50,000 বা 30,000 যাই পায়। তো এটা কি একদিনে খরচ হয়? একদিনে তো খরচ হয় না। ধরে নেন এক বেতন পাওয়ার পরে এটা ব্যাংকে জমা হয়, জমা হওয়ার পর সে আস্তে আস্তে করে এটা খরচ করে। তো এইটাও একটা সারপ্লাস ইউনিট। আবার কারো হয়তো বা 2, 4, 5 টাকা বা 20,000 বা 50 লাখ টাকা তার সেভিংস আছে, এটা সে কি করে ব্যাংকে রাখে। সারপ্লাস ইউনিট এটা কি করে তার ব্যাংকে রাখে। আবার একটা গ্রুপ আছে যারা ডেফিসিট ইউনিট, যাদের টাকা দরকার। তারা কারা? তারা হলো যে ধরেন ব্যবসা বাণিজ্য এক্সপান্ড করতে চায়, নতুন ব্যবসা দিতে চায়, এরকম যারা, তাহলে তারা আবার ব্যাংক থেকে এই টাকাটা নেয়। দুইটা পদ্ধতি এখন বর্তমানে বিদ্যমান। একটা হলো কনভেনশনাল, যারা সুদ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে, আর একটা হলো ইসলামিক, যারা হলো অন্য সকল মুড গুলোকে ইসলামিক যে মুড আছে সেইগুলোকে বিবেচনা করে তারপরে এই কার্যক্রমটা পরিচালনা করে। তো এই যে সারপ্লাস ইউনিট এন্ড ডেফিসিট ইউনিট যারা আছে, এদের মধ্যে আসলে যারা থাকে এরা হলো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এদেরকে বলা হয় ইন্টারমিডিয়ারিজ। এইটাই হলো আমাদের ইকোনমির সিস্টেম। এখন এই ইকোনমির মধ্যে এইগুলো নিয়ে তো আপনাদেরকে নিয়ে আলোচনা হবে। আমি যেটা বুঝাইলাম, ফাইন্যান্সিয়াল টেকনোলজি যেটা করে, এই প্রত্যেকটা পার্টে সে কিন্তু তার কাজগুলো করে। এই স্লাইড গুলো এমনিতে বোঝার জন্য, এইটা নিয়ে আমার আজকের আলোচনার ইস্যু না। আলোচনার যে ইস্যু সেটা হলো ইসলামিক ফিনটেক। আমরা যে ফিনটেক বললাম, এখন এই ফিনটেক হওয়ার জন্য আর ইসলামিক ফিনটেকের মধ্যে আসলে পার্থক্যটা কি, সেটা আমাদের একটু বোঝা দরকার। সেটা হলো, আমরা যে শরিয়া বলি, এই শরিয়ার যে মেইন যে ক্লাসিফিকেশন, এটা হলো ফেইথ এন্ড বিলিভ, যেটাকে বলে আমরা আকীদা। আর একটা হলো কন্ডাক্ট এন্ড রুলিংস, যেটা হলো ফিকহ। আর একটা হলো মোরাল এন্ড ইথিক্স, যেটা হলো আখলাক। এই যে কন্ডাক্ট এন্ড রুলিং এর একটা পার্ট, অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে একটা হলো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, বা যেটাকে আমরা বলছি মুআমালাত। এই মুআমালাতের মধ্য থেকে আসলে এই জায়গাটাই আমাদের কাজ। এই ইসলামিক ব্যাংকিং বা ফাইন্যান্স যদি আমরা বলি, সেটা হলো এই ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বা এই মুআমালাতের জায়গায়। এবং আপনারা সবাই জানেন, ফিকের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ফিকল ইবাদত, আর একটা হলো ফিকল মুআমালাত। ইবাদতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমরা যে ইবাদত করি, সেটা হলো ফিকুল ইবাদত। এর মধ্যে যেটা হলো জোরান আমাদের যে ফজরের সালাত 2 রাকাত ফরজ পড়তে হবে, এটাকে আপনি চাইলেই 3 রাকাত পড়া যাবে না। আবার মাগরিবের 3 রাকাতকে আপনি চাইলে 4 রাকাত, 5 রাকাত, 8 রাকাত এটা করতে পারবেন না। এই যে বিষয়টা, অর্থাৎ ফিকুল ইবাদাত হলো অ্যাজ ইট ইজ, যা আছে ততটুকু, এটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। আর ফিকুল মুআমালাতটা হলো, আপনি, এটা জেনারেল কনসেপশন হলো, আপনি এটা পুরাটা যা, এই ফিকুল মুআমালাতের মধ্যে ইবাদতের বাইরে যা আছে সবকিছু ফিকুল মুআমালাতের মধ্যে। আপনি এখানে সবই করতে পারবেন, শুধুমাত্র যেগুলো স্পেসিফিক নিষেধ নাই, অর্থাৎ যা যা নিষেধ করা আছে সেইগুলো করতে পারবেন না। একদম স্পেসিফিক ভাবে যেগুলো নিষেধ আছে সেটা। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফিকুল মুআমালাতের অংশ। এবং এখানে যেটা হয়, আমরা ধরে নেই এ কারণেই যে একটা ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ক্রিপ্টোকারেন্সি, ব্লক চেইন, এগুলো যাই আসুক না কেন, সামনে আবার কি আসবে এটাও আমরা জানি না, মোবাইল অ্যাপস, এইগুলো সবই আপনি জেনারেল কনসিডারেশনে ফিকুল মুআমালাতের অংশ। এর মধ্যে সবগুলোই জায়েজ, যদি এর মধ্যে স্পেসিফিক কোনো নিষিদ্ধের কোনো যদি ইস্যু না থাকে। অর্থাৎ যে যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে নিষেধ করা হয়েছে, সেই নিষিদ্ধে যে হারাম এলিমেন্টস যদি এর মধ্যে না থাকে, তাইলে এটা জায়েজ। তো আমরা ফিনটেক যে বলি, বা ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে, আসলে এটা করার জন্য আমরা একটা ফিল্টারিং প্রসেসের মধ্যে দিয়ে যাই, যেটা ইসলামিক বলার জন্য। কি ফিল্টারিং প্রসেস? অর্থাৎ আমি তো বললাম যে ব্লক চেইন এটা শরীয়ত সম্মত হবে, কিন্তু সেটা হবে কখন? আমি যখন এই ফ্রি ইসে আমরা যখন এই ফিল্টারিং এর মধ্য দিয়ে যাব, তখন এটা হবে। সেটা কি রকমের? সেটা হলো এই,
আমার প্রথমে একটা জিনিস দেখতে হবে যে ধরে নেন আমরা একটা প্রোডাক্ট আসলে সেটার মধ্যে কি আসলে রিবা আছে কিনা এটা আমাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ সুদ আছে কিনা, ইন্টারেস্ট ইউজুরি। এটা যদি না থাকে তারপরে দেখতে হবে এর মধ্যে গারার আছে কিনা, অ্যাম্বিগুইটি আছে কিনা, সেটার পরে দেখতে হবে এর মধ্যে মাইসের আছে কিনা। যদি এইগুলো না থাকে তাহলে দেখতে হবে এর মধ্যে ডিসঅ্যালাউন্স প্রহিবিটেড এলিমেন্টস আছে কিনা। মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় নিষেধ করেছেন তার কোনো উপাদান এর মধ্যে আছে কিনা। এটা যদি না থাকে তাহলে যে এটাকে বলা যাবে হ্যাঁ এটা একটা পজিশনে আসছে, কিন্তু এখনো আপনি এটাকে ইসলামিক বলতে পারবেন না। এরপরে যেটা করতে হবে রেগুলেটরি এজেন্সি বা শরিয়া বোর্ড, যে শরিয়ার এই অ্যাপ্রুভাল লাগবে, শরিয়া বোর্ড থেকে যদি অ্যাপ্রুভাল পান তাহলে আপনি গিয়ে একটা ফাইন্যান্স অ্যাপ্রুভ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বা ইন্স্যুরেন্স ইনস্ট্রুমেন্ট আপনি লঞ্চ করতে পারবেন। ইসলামী ব্যাংকিং ফাইন্যান্স আমরা যে হওয়ার জন্য যেই প্রোডাক্টে আমরা ইসলামিক ব্যাংকিং বা ফাইন্যান্সের প্রোডাক্ট বলবো, সেটা হওয়ার জন্য আমাকে অবশ্যই এই ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে অবশ্যই যেতে হবে। যদি এই ফিল্টারিং যদি এই ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে আপনি না যান তাহলে এটা ইসলামিক হবে না। সে কারণে যেটা, আর এই যে প্রফিট ডিস্ট্রিবিউশন যেটা আমরা যে এইগুলো নিয়ে আপনাদের হবে, এখানে শরিয়া স্ট্যান্ডার্ডের অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে যেগুলো আসলে এই ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সের মধ্যে আমরা যে ডেফিসিট ইউনিট সারপ্লাস ইউনিটের মধ্যে যে প্রফিট ভাগাভাগি করি তার স্ট্যান্ডার্ড গুলো শরিয়া স্ট্যান্ডার্ড, আউফিরের এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কোন কোন নাম্বার, এটা জাস্ট আপনাদের একটা অবহিতকরণের জন্য দিয়ে দেয়া, যাতে ফার্দার আপনারা এটাই যেতে পারবেন। হোয়াই ইসলামিক ইকোনমি ম্যাটার্স টুডে। এবং সারা পৃথিবীতে এখন ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স এটা কিন্তু এখন পরীক্ষিত। মানুষজন সারা পৃথিবীর এটা ইসলামিক বা ইসলামিক বা মুসলিম জনগোষ্ঠী বা কমিউনিটির যে ইসলামিক ফাইন্যান্স বিষয়টা তা না, সারা পৃথিবীতে তারা এখন ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সকে হ্যাঁ এটা আবার নাম দিচ্ছে। যেরকম জার্মানিতে বা আমেরিকায় এরকমের এরা বলছে এথিক্যাল ফাইন্যান্স। এথিক্যাল ফাইন্যান্সের মধ্যে যে সকল এলিমেন্টস আছে সবই তারা ইসলামিকের এইটারে বলতে পারেন কাট কপি পেস্ট। হ্যাঁ কিছু কিছু জায়গায় তাদের আছে, ওইটাকে যদি রিফাইন করা হয় তাহলে ওইটা ইসলামিক হয়ে যায়। তো সারা পৃথিবীতে এটা এখন প্রুভেন, এটা পরীক্ষিত একটা বিষয় যে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স এটা আসলে এখন সকল যারা মানুষ আছে তারা এটা কল্যাণমুখী ব্যাংকিং হিসেবে বিবেচনা করে। আর এই কারণেই যে ধারণা করা হয় 2026 সালের পর্যন্ত ইসলামিক ফাইন্যান্সের অ্যাসেটের পরিমাণ দাঁড়াবে $6 ট্রিলিয়ন। এবং এইটা কিন্তু আপনি যদি এটাকে বলা হয় গ্লোবাল একটা ফাইন্যান্সিয়াল কার্ভ। গত 10-15 বছর এই কোভিড থেকে শুরু করে সব সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে শুরু করে সারা পৃথিবীতে যতগুলো কি হলো আমার হ্যান্ড, ওকে, যতগুলো ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরস আছে তার মধ্যে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের ইন্ডিকেটরস এটা সবসময় আপওয়ার্ডের দিকে মানে উপরের দিকে চলছে। এই কারণে ইসলামিক ইকোনমি এটা এখন বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাটার করে। আপনাদের কয়েকটা ছুরি দেখাচ্ছি, এই ছুরি দেখে আপনি এই ছুরি কি গুলো আসলে যেটা হলো আমরা যে ফিনটেক বলছি, এই ফিনটেক হলো অন কাইন্ডস অফ এই ছুরি। মানে হলো আপনি এই ছুরি দিয়ে শাকসবজি কাটতে পারবেন, এই ছুরি দিয়ে আপনার প্রয়োজনীয় কাজবাজ করতে পারবেন। আবার এই ছুরি যদি কেউ কারো মানুষের ক্ষতির জন্য ব্যবহার করে জীবন সংহারী হয়ে উঠতে পারে। মানে একটা মানুষ এই যে ছুরির মাধ্যমে একটা মানুষকে খুনও করে ফেলতে পারে। ঠিক এরকম ভাবে ইসলামিক ফিনটেক এইটা হলো একটা এই ছুরির মতো মুবাহ একটা ইনস্ট্রুমেন্ট। এটাকে আপনি যখন ওই ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে এটাকে ব্যবহার করবেন তখন সেটা ইসলামিক ফিনটেক হবে। যখন এটাকে আপনি খারাপ দিক ভাবে ব্যবহার করবেন, কনভেনশনাল জন্য ইউজ করবেন, তখন আর সেটা ইসলামিক ফিনটেকের মধ্যে পড়বে না। ইসলামিক ফিনটেক হতে গেলে আমরা যেটাকে বলি এটার ফর্মস, স্ট্রাকচার, কন্ট্রাক্ট, প্রসেস, মার্কিং এবং ডেলিভারি, কমিউনিকেশন সব কিছু আসলে ইসলামিক হতে হবে। ইসলামিক ফিনটেকের যে এরিয়া সেই এরিয়াগুলো কি, একটা এক্সাম্পল দিলে আপনাদের আর একটু বোঝার সুবিধা হবে। তা আমাদের আরো দুইটা কেসের স্টাডি আছে, আমরা তাহলে এক্সাম্পলটা পরে দিই। ধরেন ইসলামিক ফিনটেকের এরিয়ার মধ্যে কি কি আসছে, জাকাত, ওয়াকাফ, সাদাকা, ইন্স্যুরেন্স টেক, টাকাফুল টেকনোলজি, রোবো অ্যাডভাইজার, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, পেনশন, অ্যাসেট ম্যানেজমেন্ট, চ্যালেঞ্জার ব্যাংকিং, ওপেন ব্যাংকিং, মর্গেজ, পার্সোনাল ফাইন্যান্স, স্টুডেন্ট ফাইন্যান্স, অল্টারনেটিভ ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স,
ট্রেড ফাইন্যান্স, প্ল্যাটফর্মের এক্সেস, ওয়ালেট, কাস্টোডিয়ান, টোকেন, ইনভেস্টমেন্ট, ট্রেডিং, সুকুক, রেমিটেন্স, ফরেন এক্সচেঞ্জ, পিয়ার টু পিয়ার, ক্রাউড ফান্ডিং, এইগুলো হলো ফাইন্যান্সিয়াল সার্ভিস। এখন এই সার্ভিস করার জন্য আপনার লোক লাগবে, অফিস লাগবে। এটার জন্য ব্যাক অফিসে আপনার আইটি অফিস লাগবে, এইচআর এর অফিস লাগবে, স্যার লোক লাগবে, তারপরে আপনার অ্যাকাউন্টিং এর লোক লাগবে, এগুলো আপনার সব লাগবে। এরপরে মিডল অফিস যেটা আছে, রিস্ক, ট্রেজারি, সাপ্লাই চেইন, কাস্টমার সার্ভিস, অনবোর্ডিং, ড্যাশবোর্ড, ডিসিশন মেকিং, এগুলোর আপনার অফিস লাগবে। কাস্টমার কারা? কাস্টমার হলো কনজিউমার যারা আছে, বিজনেস অর্গানাইজেশন এরা কাস্টমার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা কাস্টমার। এই যা বললাম, এই অফিস এবং এই যে সার্ভিস, কাস্টমারদের সেবা দেয়, এগুলো অনবোর্ড করার জন্য আপনার টেকনোলজি লাগবে। কোন কোন টেকনোলজি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা, এই যে এই পাশে লেখা আছে ব্লক চেইন, ক্রিপ্টোকারেন্সি, টোকেনাইজেশন, বায়োমেট্রিক, আইডেন্টিটি ভেরিফিকেশন, সাইবার সিকিউরিটি, ক্লাউড, সফটওয়্যার এজ এ সার্ভিস, এইগুলো আপনার লাগবে। আচ্ছা, এইগুলো যে লাগবে, এর পাশাপাশি তো এই প্রত্যেকটা পার্টে আপনার এক্সপার্ট লোকজন লাগবে। ধরেন অ্যাডভাইজারি প্যানেলে কাদের লাগবে? শরিয়া অ্যাডভাইজার লাগবে। কোন ধরনের শরিয়া অ্যাডভাইজার লাগবে? যে আসলে গ্লোবাল অ্যাসপেক্টের ইকোনমি জানবে, গ্লোবাল মার্কেট জানবে, ফিনটেক জানবে, ক্রিপ্টোকারেন্সি জানবে, এরকম শরিয়া এক্সপার্ট লাগবে। যদি সেরকম শরিয়া এক্সপার্ট না হয়, তাহলে তো সে ফাইন্যান্সিয়াল টেকনোলজির ফ্রেমওয়ার্কের এই কোম্পানিগুলোকে অ্যাডভাইস করতে পারবে না। আপনি ধরে নেন রেগুলেটের, এটা 130টা দেশে ট্রানজেকশন করে। আপনার সেখানে প্রত্যেকটা দেশে ট্রানজেকশনের জন্য তার দেশের আইন কানুন কমপ্লাই করতে হবে। যদি সেটা না করে, তাহলে ওই দেশ তো তাকে ট্রানজেকশন করতে দেবে না, ব্লক করে দেবে। তাহলে এখানে লিগাল অ্যাডভাইজার হইতে হলে কি লাগবে? তাকে এই মাল্টি কান্ট্রির এই আইন কানুন সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, হয়তো বা রিজিয়ন ভাগ করা দেয়া থাকতে পারে, যে তুমি 5টা দেশ জানবা, তুমি একটা রিজিয়ন জানবা, এরকমের। কিন্তু সে শুধু একটা দেশের আইন কানুন জানলে তারই দিয়ে এইসব ফিনটেকের এই টেকনোলজির অ্যাডভাইজারি বডিতে তারে লাগবে না। কনসালটেন্ট হতে হলে কি লাগবে? ধরেন ইসলামিক ফিনটেকের কনসালটেন্ট হতে হলে তার আইনের বিষয় জানা লাগবে, টেকনোলজি বুঝতে হবে, শরিয়া বুঝতে হবে, প্রোডাক্টের মেকানিজম জানতে হবে। এরকম যদি না জানে, আপনি তারে কনসালটেন্ট নিয়োগ দিয়ে তারে দিয়ে কি করবেন? তারে দিয়ে তো কোনো কাজে আসবে না। এরপরে আপনার লাগবে লিগাল বা রেগুলেটরি অ্যানাবেলার্স লাগবে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এগুলো লাগবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য এই ফার্ম যারা এগুলোকে ইনভেস্ট করবে, এখানে ডেভেলপ করবে, সেরকম লোক লাগবে। টেকনোলজির ফার্ম লাগবে, যারা এইসব জিনিসগুলো, প্রোডাক্ট গুলো ডিজাইন করে দিবে। এরপরে এই ইবনে খালদুন ইনস্টিটিউটের মতো ইনস্টিটিউট লাগবে, যারা এডুকেশন, ট্রেনিং, এটার মাধ্যমে মানুষের কাছে এই বিষয়টা পৌঁছায় দেবে। এটা দুই এন্ডে, একটা হলো যারা ইউজার হবে তাদেরও এটা জানতে হবে, যারা এটাকে ইউজার, আমি বলতে যাচ্ছি কাস্টমার লেভেলে, আবার যারা এটা প্রোভাইড করবে তারও এটা জানা লাগবে। তারা যদি এটা না জানে, তাহলে সে কিভাবে এটা কাজ করবে? সেজন্য এই সাপোর্টিং ইনস্টিটিউশন এটাও কিন্তু লাগবে। টোটাল যে সিস্টেমটা, এইটা নিয়েই হলো ফিনটেক ইকোসিস্টেম। এই যে আমি আপনাদের সামনে একটা গ্রাফ নিয়ে আসি, এই গ্রাফটা হলো মাস্টার স্যার কার্ড। স্যার ওই যে যেই পরিভাষাগুলো আছে এগুলো যদি একটু মানে একটু বাংলা মানে পরিচিতি দিয়ে দিতেন যে এটা মানে এটার জন্য এটা এই কোনটা কোনটা পিছনের বলতে স্লাইডে চাচ্ছেন? অনেক বিষয় গেছে এরকম যেগুলা কি মানে পরিভাষা আমরা ওগুলা যদি একটু বলতেন তাহলে ভালো হতো যেহেতু আমরা বেসিক শিখতেছি একটা ওই দুইটা হিসেবে করে বলেন যে কোনটা বলবো। একটু এর আগের স্লাইডটা আনলে স্যার একটু বলতাম স্যার একটু যদি জি এর আগের স্যার, স্লাইডটা। স্যার আমি একটা করে কথা বলি। এখানে আমি যতটুকু দেখতেছি আমাদের মাদ্রাসার লাইনের ছেলে বেশি, তো ওনাদের আসলে অ্যারাবিক গুলো বেশি বুঝে, তো ওনারা হয়তো ইংলিশটা একটু ওই যে ইয়া করতে পারতেছেন, সেজন্য হয়তো প্রশ্নগুলো করতেছে। আসসালামু আলাইকুম। না ইংলিশের জন্য না স্যার আপনার ওই যে পরিভাষাগুলো তো একটু বোঝার মতো এগুলো তো সংজ্ঞা আছে ইনসিওটেক টাকা টেক তারপরে স্যার এই ধরনের যে মানে পপুলার যেগুলো এগুলো যদি একটু বলতেন স্যার। ওকে, ইন্স্যুরেন্স, আমরা যে ফিনটেক বলছি, ফাইন্যান্সিয়াল কাজে টেকনোলজি ব্যবহার হলে সেটাকে বলা হয় ফিনটেক। ইন্স্যুরেন্সের জন্য যে টেকনোলজি ব্যবহার, সেটাকে বলা হয় ইন্স্যুরেন্স টেক। যেটা টাকা ফুলের জন্য যে টেকনোলজি বলা হয়, সেটাকে বলা হয় টাকা টেক। রোবো অ্যাডভাইজারি হলো ওয়েলথ ম্যানেজমেন্টের জন্য। এইটার আসলে রোবো অ্যাডভাইজারির অল্টারনেটিভ কিছু নাই। মানে হলো আপনি একজনের কাছে টাকা দিবেন, সে আপনার হয়ে, ধরুন একজন এক্সপার্ট মানুষ, তাকে আপনি টাকা দিবেন, ফান্ড ম্যানেজার যেটাকে বলে, এটা আলাদা একটা পার্ট। এইটা নিয়ে তো আবার একটা সেশন লাগে। এটা রোবো অ্যাডভাইজারি ধরনের এরকমের একটা বিষয়, যে আপনার ধরে নেন একজন মানুষের কাছে টাকা আছে, কোনো না কোনো পার্টি টাকা আসছে, কিন্তু সে আসলে তার মধ্যে এক্সপার্টাইজ নেই। তখন কি করে? একটা গ্রুপের কাছে সে গিয়ে তারে টাকাটা দেয়, যে ভাই আমি আপনার টাকাটা দিলাম,
আপনি আমার টাকাটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন। এখন কনভেনশনাল ইনভেস্টমেন্টের মধ্যে তারা যেটা করে, তারা স্টকের মধ্যে অ্যানালাইসিস, ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে তারপরে যে লাভ হয় তার একটা পার্সেন্টেজ সে নেয়। এটা হলো ফান্ড ম্যানেজাররা, ওয়েলথ ম্যানেজার যারা, তারা এই কাজগুলো করে। এখন ইসলামিকে যেটা হয়েছে সেটা হলো, আগে এটা বড় অঙ্কের টাকা ছাড়া এই ফান্ড ম্যানেজাররা এটা করলে তাদের পোষাইতো না, তারা অনেক বড় টাকা না হইলে তারা হইতো না। এখন এটা যেটা হয়েছে টেকনোলজিতে, এটাকে নিয়ে আসছে রোবো অ্যাডভাইজারি। রোবো অ্যাডভাইজারি মানে হলো, রোবো মানে রোবোটিক, রোবট অটোমেটেড যেটা করবে। সে যেটা করে যে আপনি সিস্টেমটাকে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যেটার মাধ্যমে প্রিডিক্টিভ অ্যানালাইসিস করা যায়, মানে হলো পূর্বে থেকে ধারণা করা যায় যে এইটা বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে এটা বলা যায় যে এইখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এই ইনভেস্টমেন্টটা আসলে সাকসেসফুল হবে। আর আমরা আমরা যেটা করব, মাহাদি ভাই আপনি অনেক সুন্দর একটা বিষয় বলছেন, আসলে প্রত্যেকটা টার্মিনোলজি বলতে পারলে ভালো হইতো, কিন্তু এটা বলা যাবে না এই কারণে, আমাদের 1 ঘন্টার একটা সেশনের মধ্যে আমরা যদি এই টার্মিনোলজি বলতে যাই তাহলে যেটা ঘটবে, আমরা পরবর্তীতে আর সামনে যেতে পারবো না। সেটা আপনাকে করতে হবে, সেটা হলো স্লাইড গুলো তো আপনাদের কাছে আমি শেয়ার করে দিব। আপনারা এইটাকে একদম বেসিক বিষয়টা, এখন আপনাদের সবার কাছে চ্যাট জিপিটি আছে, গুগল আছে, এইটা আপনি তার কাছে বাংলায় যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। আর হলো আমি যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই জায়গাগুলোতে আসলে বিস্তারিত বলবো। এইগুলো হলো ইকোসিস্টেমের একটা পার্ট। এই ইকোসিস্টেমের মধ্যে একজন মানুষ আসলে সব জানবে না। এর মধ্যে যে হয়তো পিয়ার টু পিয়ার যে ফাইন্যান্সিং আছে বা ক্রাউড ফান্ডিং জানবে, সে হয়তো ওইটার এক্সপার্ট হবে। অর্থাৎ আমরা বোঝানোর চেষ্টা করছি এইটা হলো একটা ফ্রেমওয়ার্ক বা ইকোসিস্টেম। এইখানে এই পার্টে কাজবাজ হয়, এই পার্টে দক্ষ লোকজন লাগবে। ধরে নেন যে আইটি জানবে, যে আসলে ডেভেলপ, আইটিতে অনেকগুলো পার্ট আছে, একজন সফটওয়্যার বানায়, যে সফটওয়্যার বানাবে সে হয়তো বা সাইবার সিকিউরিটি জানবে না, এক একজন এক একটা বিষয় জানবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের আসলে একটু ধারণা পেতে পারলে ভালো হয়। অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা, ওইটা ওই বললাম, ধরে নেন কিছু কোম্পানি আছে যারা ক্যাপিটাল মার্কেট, রিয়েল এস্টেটে, তারা ওই রোবো অ্যাডভাইজারি যেটা আছে, এইটা হলো সফটওয়্যারের মাধ্যমে অটোমেটেড করে। আর এটা যদি ম্যানুয়াল কোনো একটা কোম্পানি করে, সেটা হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কিছু ফান্ড ম্যানেজার থাকে, তারা এটা করে। এরপরে ধরেন পিএফএম, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, মানে বুঝায় হলো, ধরে নেন একটা কোম্পানিতে কিছু ফান্ড আছে যেটা হলো ইসের জন্য রাখা হয়েছে, যে রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য। এখন কোম্পানিগুলোর এই ফান্ড, অনেক বড় কোম্পানি যদি হয় তাহলে তার অনেক বড় ফান্ড থাকে, কিন্তু তারা এই ফান্ডটা ডিপ্লয় করে অনেক বেশি ইনকাম করতে চায়, যাতে করে রিটায়ারমেন্ট বেনিফিটে মানুষরা বেশি টাকা দিতে পারে। এই কাজগুলো ম্যানেজ করার জন্য আলাদা একটা গ্রুপ আছে, যারা শুধু এই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এইটাকে তারা পেনশন, এইটাকে তারা শুধু ম্যানেজ করে। এরকম করে চ্যালেঞ্জার ব্যাংকিং, এটা আলাদা একটা টার্মিনোলজি, ওপেন ব্যাংকিং, স্টুডেন্ট ফাইন্যান্স, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। তো যেটা আমি বলছিলাম যে মুসলিম ডেমোগ্রাফি, এইটা হলো মাস্টার কার্ড। মাস্টার কার্ডের যারা কোম্পানি আছে, মাস্টার কার্ড হলো একটা মুসলিম কোনো কোম্পানি না। এরা প্রত্যেক বছর একটা সার্ভে করে এবং তারা দেখিয়েছে যে সারা পৃথিবীতে মুসলমানদের যে অগ্রগতি, ইসলামিক ফাইন্যান্সের যে পটেনশিয়ালিটি, সেইটা যদি আপনি দেখেন, যে টোটাল মুসলিম পপুলেশন এইটা হলো সারা পৃথিবীতে এখন 25%-এর বেশি, মানে 1/4 হলো সারা পৃথিবীতে হলো মুসলিম। এবং এই সংখ্যাটা বেড়ে 2030 সালে এটা হয়ে যাবে 27%। তার মানে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। এবং এইটা এশিয়ায় এই মুসলিমের সংখ্যা হলো 67%। এই যে বিষয়গুলো তারা দেখিয়ে আরো যেটা বলছে, মুসলিমরা প্রায় পৃথিবীর সকল দেশেই বসবাস করে। এবং তাদের মধ্যে একটা ব্যাপার হলো যে মুসলিমদের মধ্যে গড়ে 70% মুসলিম যুদ্ধ বিগ্রহ কারণে 70% মুসলমানের বয়স 40%, 40-এর কম। এই যে 40-এর কম হওয়ায় যেটা বলা হয়েছে সেটা হলো সারা পৃথিবীতে টোটাল জনসংখ্যা যা আছে, যার 25% বা 27% যে মুসলিম আছে, তার মধ্য থেকে 70%-এর বয়স হলো 40-এর কম। 40-এর কম মানুষরা এই ফাইন্যান্সিয়াল টেকনোলজি ইউজ করতে অভ্যস্ত, তারা ওই মান্ধাতার আমলের বিষয়ের সাথে থাকে না। তার মানে মাস্টার কার্ড বুঝাতে যাচ্ছে সারা পৃথিবীতে ইসলামিক ফিনটেকের একটা সম্ভাবনা, বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা এত বেশি যে এইখানে
এইটা হওয়ার কারণে আপনারা ইসলামিক ফিনটেকের যে কিছু হিট ম্যাপ আছে, এই হিট ম্যাপ গুলো যদি দেখেন তাহলে দেখবেন সারা পৃথিবীর যারা ইনভেস্টর আছে, ধরে নেন সে খ্রিস্টান, তার টাকা আছে, সে কি করে মুসলিম কান্ট্রিতে ইসলামিক ফিনটেকে ইনভেস্ট করে, কারণ এখান থেকে রিটার্ন বেশি, এখানে কাস্টমার বেশি। এইটাকে বলা হয়, এই যে দক্ষিণ এশিয়া, সাহারা এরিয়া, মিনা, এই অঞ্চল যেগুলো আছে, এই অঞ্চলগুলোকে বলা হয় হলো ফিনটেকের হাব, মানে যেখানে ইনভেস্ট করলে এইখান থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যাবে। এটা হলো বিষয়। আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। এইখানে দেখেন 463টা কোম্পানির একটা তালিকা আছে। এইটা হলো ifnfintech.com এর। এই 463টা কোম্পানি যে আছে, এই কোম্পানিগুলো আপনি যে ধরনের, আপনি তো একা সব জানতে পারবেন না একদিনে। ধরে নেন আপনার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আপনার জানতে ইচ্ছা করে, আপনি শুধু এইটা নিয়ে জানতে চান, অথবা আপনার জানতে ইচ্ছা করে যে ট্রেডিং এন্ড ইনভেস্টমেন্ট, অথবা আপনার জানতে ইচ্ছা করে P2P ফাইন্যান্সিং, আপনি যেটা জানতে চান সেই পার্টের এখানে দেখেন ক্যাটাগরি দেয়া আছে। এই যে দেখেন এখানে রোবো অ্যাডভাইজার এখানে দেয়া আছে, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এখানে দেয়া আছে। এদের এখানে যে কোম্পানিগুলো লেখা আছে, এই কোম্পানিগুলো ইন্টারনেটে সার্চ দিলে তাদের কোম্পানিতে ঢুকবেন, ঢুকে তারপরে দেখবেন তারা কিভাবে কাজ করে। তখন আপনার বুঝতে সুবিধা হবে যে তারা আসলে পার্সোনাল ম্যানেজমেন্টে তারা কিভাবে কাজ করে, রোবো অ্যাডভাইজারিরা কারা কিভাবে কাজ করে, তাদের মডেল কি, আসলে মডেলগুলো কেমন হতে পারে, এই বিষয়গুলো আপনার তখন বুঝতে সুবিধা হবে। আমি যেটা করতে চাই সেটা হলো এই সেশনটার মাধ্যমে আপনাদেরকে আমি একটা পথ দেখানোর বা রাস্তা দেখানোর একটা চেষ্টা করছি, যেটার মাধ্যমে আপনি নিজে নিজে খুঁজে বের করতে পারেন আপনার ইন্টারেস্টের জায়গাগুলো। একটা ধরে নেন, আপনি ফিনটেকটা তো পুরোটা একদিনে বুঝে ফেলতেও পারবেন না, একটা ধারণা তৈরি হতে পারে আপনি কিভাবে কোন দিকে যাবেন, কোনটা নিয়ে এগোবেন, কিভাবে ভাববেন। যদি আপনি টার্ম গুলো জানেন, আপনার যদি এটার সাথে একটু পরিচয় থাকে, তাহলেই এটা কিন্তু আপনার জন্য সম্ভব হবে। এবার আসেন একটা জটিল পার্টে, সেটা হলো ক্রিপ্টোকারেন্সির যে বিষয়টা, সেটা নিয়ে। আচ্ছা, আমি একটু আপনাদের কাছে দেখতে চাই, আমরা তখন ছিলাম 16-18 জন, 20-22 জন। পাশা ভাই আছেন, মিজানুর রহমান পাশা? জি স্যার, জি স্যার, আমি আসছি। আচ্ছা, আমি আপনাদের পাশাপাশি সহ অন্য যারা আছেন, আপনাদেরকে আমি যেটা বলতে চাই, আমরা সেকেন্ড ইনিংসে আছি বলতে পারেন, সেকেন্ড বার জুমের রেকর্ডিং চলছে। আপনারা কি অ্যালাউ করবেন যে এটা সেকেন্ডটা হয়ে গেলে তো আমার 1 ঘন্টা সেশন হয়ে যাবে, আপনারা আর একটু বেশি সময় কি থাকতে পারবেন, না 1 ঘন্টায় শেষ করতে চান? না স্যার, আরেকটু সময় নেন, সমস্যা নেই, আমরা তো শিখতেই স্যার, আসছি। স্যার আমারও একটা বিষয় আছে, অনেকে এখানে আছে খতিব, নামাজ পড়াতে হবে, একটু যদি এমন কেউ থাকেন একটু জানাবেন। স্যার আমার তো জুমা আছে। হ্যাঁ, এখনো তো 1 ঘন্টা সময় আছে, 12টা বাজার। সমস্যা নেই স্যার, জি যারা আমরা আরেকটু অ্যাটেন্ড ক্লাস করতে করতে পারি। পারতেছে না, স্যার আপনি তো উনি ক্লাসটা, বলছে মনে হয় এই 10টা থেকে 12টা। ভাইজান আসলে 10টা থেকে 12টা না, ক্লাস তো 1 ঘন্টা, শুরু হয়েছে হলো 10টা থেকে 11টা। তো স্যার বলতে চাচ্ছেন আপনারা যদি চান আরো কিছু সময় স্যার কন্টিনিউ করবেন। জি জি জি, সেটাই। আমরা আমরা তো অবশ্যই আরো চাই। কিছু দিতে পারবো, প্রথম দিন তো, জি এই আমরা জন্য। প্রস্তুত আছি, আরেকটু হতে পারে। অর্থাৎ ধরে নেন আমরা 11:30টার দিকে শেষ করে দিলাম, 11:30 বা 11:45টার দিকে, এরপরে পারবেন না? জি স্যার সাড়ে ইনশাল্লাহ। জি এগারোটা স্যার, স্যার, অবশ্যই। 11:30 স্যার। ওকে, 11:30। পারা যাবে সমস্যা নেই। জি, ঠিক আছে। এটা আমার থ্যাংক ইউ একটা স্যার। সমস্যা, যে বিষয়টা হলো আমি সংক্ষেপে কোনো কথা বলতে পারি না, আমার একটু বেশি সময় লেগে যায়। এক একটা মানুষের একটা দুর্বলতা থাকে না, এটা ধরেন আমার একটা সীমাবদ্ধতা। ওকে, আসেন। তো আমরা যেটা না স্যার, বলছিলাম আসলে যে, স্যার বিষয়টা হলো ফিনটেকের বিষয়টা একটু কাঠখোট্টা, তো নতুন বিষয়, বুঝতে বুঝতে ক্যাপচার করতে না, একটু আমি সময় তো লাগে। আপনাদেরকে একটু গল্পের আকারেই বলার চেষ্টা করছি, আপনি জি গল্প জি জি দিয়া, স্যার, জি স্যার, এতে করে তো আপনার বুঝতে সমস্যা হওয়ার কথা না। আমি জি যখন স্যার, ফিনটেক নিয়ে পড়াশোনা শুরু করি, তখন একটা 5 মিনিটের ভিডিও লেকচার, এইটা জি 28 বার শুনছি, বুঝি নাই কিছু। কারণ জীবনকালে তো আমার কেউ শিখায় নাই, যদি আমি না জানি একটা নতুন জিনিস আপনি কেমনে বুঝবেন? বই জি দেখেও, স্যার। বই স্যার, পড়েও বুঝি না, লেকচার শুনেও বুঝি না। আর তখন তো স্যার আপনার বাজারে তো আপনি প্রথম বই আনছেন বাংলা ভাষায় বাংলাদেশে। চেষ্টা করছি। এখন এটা তো একটু একটা নতুন বিষয়ের, এরকম তো ঝামেলা কিছু থাকবে, তারপরেও আমি আসলে চেষ্টা করছি, যে চেষ্টা করার একটু কঠিন তো থাকবে। তারপর আপনি যখন একটু শুনবেন, তখন আপনার জন্য আসলে এটা বুঝতে সুবিধা হবে। এবং আমি ওই জায়গাটা থেকেই চেষ্টা করি একটু আপনাদের কাছে, এই যে ধরেন কার্ডের বিষয়টা আপনি তো বুঝছেন মনে হয়।
একদম পুরাটা না বুঝলেও কিছু বুঝছেন যে কার্ডের মধ্যে কিছু মেকানিজম হয়। তাও ফিনটেকটা কেমন এটা একটা ধারণা হয়েছে, রেভোলুট কিভাবে কাজ করে এটার একটা ধারণা হয়েছে। আমি এইসব পার্ট গুলোতে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি, প্রথম ক্লাসে তো আসলে এর বেশি পারা যাবে না। ওকে চলেন আমরা যাই, যে সেটা হলো এবার আমরা ক্রিপ্টোকারেন্সি আমরা দেখবো, ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন এইটা আমরা শিখবো, শিখে একটা কেস স্টাডি দিয়ে আমরা শেষ করবো। ওকে আসেন। তো ক্রিপ্টোগ্রাফি যেটা আছে, ক্রিপ্টোগ্রাফিতে আমরা যাওয়ার আগে আপনাদেরকে কয়েকদিন আগে একটা ক্রেজ ছিল, আমি এখন আর জানি না, আপনাদের একটু হেল্প নিয়েবো। সেটা হলো ওই যে আর্তগুলের একটা যে সিরিজ হয়েছিল, এই সিরিজটা আমি একসময় দেখা শুরু করেছিলাম বাংলা ডাবিং, কিন্তু পরবর্তীতে ইউএসএ যাওয়া আমার কিছু ব্যস্ততার কারণে এটার দেখা কন্টিনিউ হয় না। এইটা কি এখন আর পাওয়া যায়? এটা কি আপনারা জানেন এই বাংলা ডাবিং কোনো জায়গায় আছে পুরা সিরিজে? জি স্যার, পাওয়া যায়। পাওয়া যায়, গেলে আমার একটা দিন প্লিজ। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে দেখেন, এই যে আর্তগুলের এইটা যদি আপনারা দেখেন, অথবা সুলতানি আমল, মোগল আমল, এইগুলার ইতিহাস যদি পড়েন, তখন সেখানে ঘটনা কি ঘটতো? ঘটনা ঘটতো হলো এই যে, একটা গল্প বলি আপনাদের। ঘটনা ঘটতো এরকম যে, একজন রাজা বাদশাহ সে একটা চিঠি লিখছে, চিঠি লেখার পরে ওই চিঠিতে ধরে নেন চিঠির মধ্যে বলা হলো, একটু ট্রেনিং দেওয়া হতো যে পায়ের আর পায়ের মধ্যে চিঠি পাঠানো হতো, এটা উনি ছাড়া আর কেউ বুঝতো না। সেটার বিষয়টা হলো এরকম ছিল যে, ধরে নেন একটা চিঠি লেখা হলো মিস্টার আব্দুল রহিম, বা আমি মিজান ভাইকে ধরেন একটা চিঠি লিখলাম, মিজান মিজানুর রহমান ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, ছেলে মেয়েদের কি খবর, বউ বাচ্চার খবর কি, আপনার বাবা মা কেমন আছেন, ইত্যাদি ইত্যাদি জেনারেল কথাবার্তা। আপনি চিঠিটা পড়লে দেখবেন আপনার কাছে মনে হবে যে এইটা একটা সাধারণ চিঠি, কিন্তু আমার সাথে মিজান ভাইয়ের সাথে একটা আগে কথা হয়েছিল যে, ভাই আমি যদি আপনাকে কখনো চিঠি লিখি তাহলে চিঠির প্রথম লাইনের 5 নম্বর শব্দ, দ্বিতীয় লাইনের 4 নম্বর শব্দ, তৃতীয় লাইনের 3 নম্বর শব্দ, চতুর্থ লাইনের 2 নম্বর শব্দ, পঞ্চম লাইনের প্রথম শব্দ, ষষ্ঠ লাইনের আবার 5 নম্বর শব্দ, এই শব্দগুলোর মধ্যে আমি আপনার জন্য বিশেষ মেসেজ, মানে অর্থাৎ সেটা হতে পারে আমি আপনার জন্য প্রতিশব্দ ব্যবহার করব, সমার্থক শব্দ ব্যবহার করব, অথবা যাই করি। তাহলে যেই চিঠিটা আমি ইন জেনারেল লিখলাম মিজানুর রহমান ভাইয়ের কাছে, এই চিঠিটা যদি আপনি পড়েন, আপনি তাহলে ওটার মধ্যে আসলে কিছুই পাবেন না। কিন্তু মিজান ভাই যখন পড়বেন, তখন কিন্তু সে ওই আসসালামু আলাইকুম কেমন আছেন এইটা তার কাছে গুরুত্ব পাবে না। সে সাথে সাথে যেটা করবে, 5 নম্বর শব্দটাকে সে গোলমার্ক করবে, 4 নম্বর, 3 নম্বর, এরকম যতগুলো শব্দ আছে যেগুলো আমাদের বলা ছিল আগে, সেইগুলো সে আগে গোলমার্ক করে এরপরে সে পাঠ উদ্ধার করার চেষ্টা করবে যে আমি তার কাছে গোপন মেসেজ কি দিয়েছি। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু আদিকাল থেকে মানুষ এটাকে ইউজ করতো। ধরেন রাজার বাদশারা যখন তার সন্তানদেরকে ট্রেনিং দিত, তখন তাদেরকে এই কোডিং মেসেজ, অর্থাৎ একটা জেনারেল লেখার মধ্যে লুকায়িত কিছু ঘটনা থাকবে, সেইটা বোঝার এই বিষয়গুলো তাকে ট্রেনিং দেওয়া হতো। অর্থাৎ আপনি যখন প্রথমে একটা লেখা লিখলাম আমি, যে মিজানুর রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, আপনার সাথে অনেকদিন দেখা হয় না, এরকমের কথাবার্তা যখন বললাম, সেই বলার সময় এটা ছিল একটা প্লেন টেক্সট। আপনি দেখলে মনে হবে হ্যাঁ এটা কিছু না, কিন্তু আমি যখন 5 নম্বর শব্দটা চয়েস করলাম, তখন এটা স্পেসিফিক আমার যে আমি তাকে যে মেসেজ দিতে চাই, সেই মেসেজের জন্য উপযোগী একটা শব্দ এখানে আমি ব্যবহার করব। 4 নম্বরের জন্য সেটা, 3 নম্বরের জন্য এটা। এই যে পদ্ধতি, অর্থাৎ এই যে আমি বিভিন্ন ধরনের শব্দ ইউজ করলাম, এইটাকে বলা হয় ক্রিপ্টোক্রিপশন। এনক্রিপশন মানে হলো আটকায় দেয়া, অর্থাৎ আমি এটাকে একটা কোডের মাধ্যমে আটকিয়ে দিলাম। প্রথমে এটা ছিল হলো একটা প্লেন টেক্সট, আপনি দেখলে বুঝবেন না। এই প্লেন টেক্সটার মধ্যে আমি কিছু শব্দ ব্যবহার করলাম, যেটা হলো ইনক্রিপশন ঘটলো। এখন ইনক্রিপশন যখন ঘটছে, এইটা কেউ আর বুঝবে না, সাধারণ মানুষ। তখন এই কেউ না বোঝা অবস্থাটা, এটাকে বলা হয় সাইফার টেক্সট। এই যে দেখেন মধ্যে লেখা আছে সাইফার টেক্সট, নন রিডাবল ফরম্যাট। এরপরে মিজান ভাইয়ের কাছে যখন চিঠিটা গিয়ে পৌঁছবে, তখন সে কি করবে, ওই মার্কগুলোকে, ওই যে 5 নম্বর 4 নম্বর যে শব্দ, এগুলোকে গোলমার্ক দিবে বা আন্ডারলাইন করবে। এই যে আন্ডারলাইন বা গোলমার্ক করে পাঠ উদ্ধার করার চেষ্টা, এটাকে বলা হয় ডিক্রিপশন। মানে সে এটাকে ডিকোডিং করবে। প্রথমে বলো ইনকোডিং, এনকোডিং মানে কোড দিয়া আটকানো।
আর এখন সে হলো কোড দিয়ে এটাকে খুলবে, ডিকোডিং করবে, ডিক্রিপশন। সেই গোল মার্ক দিয়ে দিয়ে ওপেন করলো, করে এরপরে সে ওইটারে পাঠ উদ্ধার করে ফেললো। এইটাকে বলা হয় প্লেন টেক্সট। এখন এই যে পুরো প্রক্রিয়া যেটা আছে, এই প্রক্রিয়াকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। এই প্রক্রিয়াকে কি বলা হয়? ক্রিপ্টোগ্রাফি বলা হয়। এইটুকু আপনারা বুঝছেন কিনা এটা আমার বলেন। জি বুঝছি। স্যার বুঝছি। জি স্যার জি, বুঝছি, বুঝে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা আস্তে আস্তে যাই। হ্যাঁ, আমরা তাহলে এইটুকু বুঝলাম যে ক্রিপ্টোগ্রাফি হলো, এবার আমরা সামারি করি। ক্রিপ্টোগ্রাফি হলো এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিতে একটা প্লেন টেক্সট এটাকে এনক্রিপশন বা এনকোডিং করার পরে এটা একটা সাইফার টেক্সট পদ্ধতির অবস্থা তৈরি হবে। সাইফার টেক্সটের পরে এটা ডিকোডিং হবে, ডিকোডিং এর পরে এটা আবার প্লেন টেক্সট করা যাবে। এই পুরো প্রসেসটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। এই ক্রিপ্টোগ্রাফির যে প্রসেস, এটা ধরেন আদিকাল থেকে মানুষের মধ্যেই ছিল সারা পৃথিবীতে। ওকে, একজন হ্যান্ড রেজ করছিলেন, আপনার এই হ্যান্ড রেজটা আমি একটু পরে নিচ্ছি। এইখানে দেখেন প্রথমে যেটা আছে এটাকে বলা হয়েছে সেন্ট্রালাইজ পদ্ধতি। সেন্ট্রালাইজ মানে কেন্দ্রীভূত পদ্ধতি। মানেটা হলো এই যে ধরেন এইখানে একজন পয়েন্ট আছে, এইখানে একটা লোক আছে, একটা কম্পিউটার আছে, আর এইখানে একটা কম্পিউটার আছে, কার্সর যেখানে দেখায়। এই কম্পিউটার যদি এই কম্পিউটারের সাথে কানেক্ট করতে চায় তাহলে তাকে অবশ্যই মধ্যে তার কেন্দ্রকে, সেন্টারকে জানিয়ে তারপরে এখানে আসতে হবে। সে কোনোভাবে বাইপাস করে নেটওয়ার্কে আসার সুযোগ নেই। এই যে পদ্ধতি এটাকে বলা হয় সেন্ট্রালাইজ পদ্ধতি। এখন বর্তমান সময় আমাদের যে ব্যাংকিং কার্যক্রম এটা ওই সেন্ট্রালাইজ পদ্ধতিতে পরিচালিত হয়, মানে সিবিএস সেন্ট্রালাইজ পদ্ধতি। অর্থাৎ আপনি হাতিয়ার সন্দ্বীপ থেকেও যদি একটা অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে সেই অ্যাকাউন্টটাও গিয়ে হেড অফিসের সার্ভারে জমা হয়। ঢাকায় বসেও যদি আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন একই জায়গায় গিয়ে জমা হয়। এইটাকে বলা হয় সেন্ট্রালাইজ পদ্ধতি। আবার এই পরেরটা আসেন, দ্বিতীয়টায়। এইখানের যে একজন আছে সে যদি এই এর সাথে কানেক্ট করতে চায় তাহলে তার এইখানে একটা সাব সেন্টার আছে, তারে জানিয়ে এরপরে এইখানের সাব সেন্টারকে অতিক্রম করে তারপরে এর সাথে কানেক্ট করতে হবে। এইটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ পদ্ধতি। মানে হলো বিকেন্দ্রীভূত পদ্ধতি। মানেটা কি? এক্সাম্পল ধরেন এরকম যে প্রাণ গ্রুপ, প্রাণ আরএফএল, তারা কি করলো, তাদের অফিসগুলো ডেভেলপ করলো প্রত্যেক বিভাগীয় কেন্দ্রের জায়গায়, যে খুলনা, ধরেন বরিশাল, এরকমের। যে খুলনার যত সেলস আছে সব খুলনায় আসলে হিসাব নিকাশ হবে। আবার বরিশালের যত সেলস আছে সব বরিশালে হিসাব নিকাশ হবে। কুমিল্লার যত সেলস আছে সব কুমিল্লায় হিসাব নিকাশ হবে। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হলো, এইটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ পদ্ধতি। কিন্তু কেউ যদি খুলনার একজন পয়েন্ট অফ সেল সে যদি কানেক্ট করতে চায় কুমিল্লার পয়েন্ট অফ সেলের সাথে, তাহলে তার যেটা করতে হবে, এই ধরেন খুলনার পয়েন্ট অফ সেল, সে তাহলে এর সাব সেন্টারকে জানাবে, জানিয়ে এরপরে কুমিল্লার সাব সেন্টারকে জানিয়ে তারপরে তার পয়েন্টের কাছে আসতে হবে। এটাকে বলা হয় হলো ডিসেন্ট্রালাইজ পদ্ধতি। এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ পদ্ধতি। এখন আর ভাই মাউসটা রঙিন করার সুযোগ নাই, এটা আমি জানি না কেমনে রঙিন করতে হয়। আসেন এবার সামনে যাই। তো আমরা এবার ওকে, আমরা এবার যেটা বলছিলাম যে এবার এখানে আসেন, এইটা হলো ধারণা নেওয়ার জন্য যে এইখানে কোনো সেন্টার বা ডিসেন্ট্রালাইজ কোনো কাউরে কিন্তু কানেক্ট করা নাই। যদি এ এর সাথে কানেক্ট করতে চায় সে সরাসরি কানেক্ট করতে পারে, এ যদি চায় এর সাথে কানেক্ট করবে, এইখানে তারটা দেয়া কোষ্ঠ দেখে এখানে দেয়া যায় না। এ সরাসরি এর সাথে, অর্থাৎ এই পদ্ধতিটায় প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্ট করতে পারবে, কাউরে মধ্যস্থতাকারী কাউরে লাগবে না। এইটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড পদ্ধতি। তাহলে আমরা এখানে তিনটা পদ্ধতি দেখলাম, একটা সেন্ট্রালাইজ পদ্ধতি, একটা ডিসেন্ট্রালাইজ পদ্ধতি, একটা ডিস্ট্রিবিউটেড পদ্ধতি। আপনাদের মনে আছে নিশ্চয়ই একদম শুরুতে সেশন যখন শুরু হয় আমি আপনাদের একটা খাতা দেখিয়েছিলাম, ম্যানুয়াল খাতা, এবং আমি বলেছিলাম ওইটার নাম লেজার। এবং তখন আমি আরো বলেছিলাম যে হিসাব নিকাশ লিখে রাখার যে খাতা সেইটাকে বলা হয় লেজার। তাহলে আমরা যদি বলি সেন্ট্রালি কোনো হিসাব নিকাশ লিখে রাখার যদি হয় খাতা, তাহলে সেটাকে আমরা বলতে পারি সেন্ট্রালাইজ লেজার। যদি এই খাতাটা হিসাব নিকাশ লেখাটা যদি আলাদা আলাদা হয়, খুলনা একটা, কুমিল্লা একটা, বরিশাল, তাহলে এই লেজারটাকে, এই খাতাটাকে আমরা বলতে পারি ডিসেন্ট্রালাইজ খাতা, মানে ডিসেন্ট্রালাইজ লেজার। আর যদি
এমন একটা খাতা হয় যেটা সবাই সবারটা দেখতে দেখতে পারবে, এরকম টাইপের যদি একটা খাতা হয় তাহলে সেটা হবে ডিস্ট্রিবিউটেড লেজার। এটা তো আমরা বলতে পারি। তাহলে আমরা দ্বিতীয় পার্টে যেটা শিখলাম সেটা হলো সেন্ট্রালাইজ পদ্ধতি, আর একটা হলো ডিসেন্ট্রালাইজ পদ্ধতি, আর একটা হলো ডিস্ট্রিবিউটেড পদ্ধতি। এইটা নিয়ে কারো কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা আছে কিনা বলেন? নাই, আশা করি। তাহলে যেটা হলো, আমরা যেটা বললাম প্রথমে, আমরা যেটা স্যার জি বলেন। ডিস্ট্রিবিউটটা একটু সংক্ষিপ্ত করে, ডিস্ট্রিবিউটটা একটু আরেকবার বলবেন কষ্ট করে, কোনটা কোনটা? শেষেরটা ডিস্ট্রিবিউটেড যেটা। ডিস্ট্রিবিউটেড এর মধ্যে হলো একজন আরেকজনের সাথে, একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কানেক্ট হতে পারবে, মধ্যে কাউরে লাগবে না। আর এখানে কিন্তু তার এই চাই সেন্ট্রালাইজের মধ্যে এ যদি এর সাথে কানেক্ট করতে চায় তাহলে মধ্যে তার সেন্টারকে জানাতে হবে। আর যদি এই দ্বিতীয়টায় ডিসেন্ট্রালাইজে এ যদি এর সাথে কানেক্ট করতে চায় তাহলে তার সাব সেন্টারকে জানাতে হবে। আর এইখানে ডিস্ট্রিবিউটে কেউ যদি কারোর সাথে কানেক্ট করতে চায় তাহলে কারো সাথে কারো কোনো কানেকশনের ওরকম কোনো ইস্যু নাই, সবাই সবার সাথে কানেক্ট করতে পারবে। এটা হলো ডিস্ট্রিবিউটেড লেজার। আশা করি এতটুকু বুঝছেন। লেজার মানে লিখে রাখা। তাহলে আমরা দুইটা বিষয় এখন শিখলাম, এখন পর্যন্ত দুইটা না, আমরা চারটা বিষয় শিখলাম। চারটা না, অনেকগুলো বিষয় শিখলাম। আমরা কি কি শিখলাম আমরা একটু রিক্যাপ করি। সেটা হলো এই যে আমরা ক্রিপ্টোগ্রাফি শিখলাম, ক্রিপ্টোগ্রাফির মধ্যে প্লেন টেক্সট, আমরা শিখলাম ইনক্রিপশন, এনকোডিং, আমরা শিখলাম সাইফার টেক্সট, আমরা শিখলাম ডিকোডিং, ডিক্রিপশন, আমরা শিখলাম প্লেন টেক্সট, আমরা এরপরে শিখলাম আমরা সেন্ট্রালাইজ, এরপরে শিখলাম ডিসেন্ট্রালাইজ, এরপরে শিখলাম ডিস্ট্রিবিউটেড, এরপরে এটাকে লেজারে যদি আমরা নিয়ে আসি তাহলে সেন্ট্রালাইজ লেজার, ডিসেন্ট্রালাইজ লেজার, ডিস্ট্রিবিউটেড লেজার। এই পর্যন্ত আমরা শিখে এখন আমরা থামবো। আবার আপনাদেরকে 2 মিনিটের ব্রেক। এই 2 মিনিটের মধ্যে আমি লিংক দিচ্ছি, আপনারা জয়েন করেন গল্পের বাকি অংশ এরপরে। জি, থ্যাংক ইউ।